সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি শোভন আরেফ। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সম্ভাবনার কথাও। 28 বছর পর ইতিহাস হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। নানা ঘটনার পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল ভোটের দিন কিছু অনিয়মের অভিযোগে দুটি ছাত্রী হলে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। নির্বাচনের একেবারে শেষের দিকে এসে 12টির মধ্যে 7টি প্যানেলে নির্বাচনও বর্জন করেছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছু অনিয়মের কথা স্বীকার করলেও নির্বাচনকে স্বতঃস্ফূর্ত এবং মোটামুটিভাবে সুষ্ঠুই বলেছেন তারা। এই নির্বাচন আসলে কি বার্তা দিচ্ছে? এত আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফল যেটি হলো এবং তার ফলাফলের পর আজকে সারাদিন ভরে আমরা টেলিভিশনের পর্দায় যত কিছু দেখেছি, সেটি অন্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই ছাত্র সংসদগুলোর অচলায়তন ভাঙবে কিনা সে নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে আমাদের সহকর্মী সৌরভ হাবিব এবং রংপুর থেকে কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিনা। আলাউদ্দিন মিয়ার কাছে শুরুতে যেতে চাই রংপুরে। আপনার কাছে যেটি জানতে চাই, আপনাদের বহু কাঙ্ক্ষিত বিষয় ছিল এই ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে কি হয়। কালকে সারাদিনের যে ঘটনা ভোট গ্রহণ নিয়ে এবং তার পরবর্তী ফলাফল প্রকাশের পরে এবং সবশেষ আমরা দেখেছি যে পরাজিত প্রার্থী ছাত্রলীগের সভাপতি তিনি স্বাগত জানিয়েছেন নতুন ভিপিকে। সেটি দিয়েই সেই ঘটনার পরপরই আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। সব মিলিয়ে কি বার্তা দিচ্ছে এই ডাকসু নির্বাচন আলাউদ্দিন মিয়া, সেটি জানতে চাই আপনার কাছে। অভিনন্দন জানাই। কোন দল ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি অপরিচিত ছেলে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন এবং 11,062 ভোট পেয়ে জয়লাভ করেছেন। এবং বেদনার সাথে জানাই, সংখ্যাগরিষ্ঠ যারা দল জয়লাভ করেছে তারা এই ভিপির পদটাকে প্রথম দিকে মেনে নিতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয় 1973 সালে ডাকসু নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল এবং 1972 সালে সংখ্যাগরিষ্ঠ প্যানেলে ছাত্র ইউনিয়ন জয়লাভ করে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর 79, 80, 81 সালে আবার ডাকসু নির্বাচন হয়। কোনোবারেই দলগতভাবে ছাত্রলীগ জয়লাভ করে নাই। এবারেই প্রথম আমরা দেখলাম যে তারা একটা ফলাফল এনেছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে সমস্ত অভিযোগ পাওয়া যাচ্ছে ছাত্র রাজনীতির ইতিহাসে, এই সেই বিশ্ববিদ্যালয় যেখানে জাতীয় পতাকা উঠেছিল 2রা মার্চ, আজকের এই স্বাধীনতার মাসে ডাকসুর ভিপি তুলিয়েছিলেন এবং ইশতেহারও পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে। সেই ছাত্রলীগের এই যে নির্মমতা, এটা আমরা খুব বেদনাহত, আমাদের রক্তক্ষরণ ঘটছে। এবং আপনি যে কথাটা বলেছেন কি বারতা নিয়ে আসলো, বারতা এটুকু নিয়ে আসলো, আমরা এখনই পরমত সহিষ্ণুতা শিখি নাই, অন্য দলের প্রতি আমাদের সহনশীলতা অর্জন করতে পারি নাই এবং আমরা নির্বাচনের মাধ্যমে আইডেন্টি কার্ড শো করে ক্লাসে ক্লাসে ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা ভোট দেবে, সেটা আমরা দিতে ব্যর্থ হয়েছি। এখানে উল্লেখ আমি করতে চাই, মেয়েদের হলে আরও নির্মম পরিণতি। মেয়েদের হলে ছাত্রলীগের অথবা দলীয় ব্যানারে কেউ জয়লাভ করতে পারে নাই। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার্তা দিল সারা দেশের সাধারণ ছাত্ররাই শক্তিশালী এবং তারা সাধারণ ছাত্ররা যে স্বার্থ সংরক্ষণ পরিষদ করেছিল, আন্দোলন করেছিল, সেটি যৌতুক ছিল বিধায় এই অপরিচিত একটি ছেলেকে ভিপি তারা নির্বাচিত করেছে। এছাড়া কেন ছাত্রলীগ আসলে দলগতভাবে পূর্ণাঙ্গ প্যানেলে জয়ী হতে পারলো না, কিংবা ছাত্র দল কিংবা বাম দলীয় যে জোট, আপনি বলছেন যে কোনো একটি
নির্দিষ্ট দলের বাইরে থেকে একজন ব্যক্তি বিশেষে তার নিজের ব্যক্তি ইমেজে নির্বাচিত হলেন, সেই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আলাউদ্দিন মিয়া, নিশ্চয়ই আপনার কাছে আসবো। তার আগে যেতে চাই সৌরভ হাবিবের কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সৌরভ হাবিব যোগ দিয়েছেন আমাদের কাছে। ডাকসুর দিকে সবাই তাকিয়েছিল, এরপরে নিশ্চয়ই ডাকসু, চাকসু, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলো ছাত্র সংসদের নির্বাচন হবে, সেটা আমরা আশা করতেই পারি। ডাকসুর নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং রাজনৈতিক যারা নেতা আছেন তারা কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন, তাদের মতামত জানবো আপনার মাধ্যমে। সৌরভ হাবিব। আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, এছাড়া আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর এবং আছেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ফিদেল মনির। আমরা তাদের কাছ থেকে সরাসরি জেনে নিব যে তারা কি ভাবছেন যে রাজশাহী ডাকসু নির্বাচনে ছাত্রলীগ পূর্ণ প্যানেল জয় কেন পেল না, নির্বাচন কেমন হয়েছে, আপনি কি মনে করেন? ডাকসু আপনারা দেখেছেন দীর্ঘদিনের অচলায়তন পার হয়ে ডাকসু নির্বাচন গতকালকে প্রতীক্ষিত সেই নির্বাচন হয়েছে। সেই নির্বাচন কে আসলে প্রশ্নবিদ্ধ করার মতো কিছু নেই। নির্বাচন যথেষ্ট ভালো হয়েছে এবং সেই নির্বাচনে ফ্রি ফেয়ার ইলেকশন না হলে সেখানে নুরু আসতো না আর কি, আমরা সেটাই মনে করি। এবং নির্বাচন ভালো হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। আপনি কি মনে করেন এই অচল অবস্থার অবসান হবে এই নির্বাচনের মাধ্যমে? রাকসু আমাদের রাকসুতে এখন হচ্ছে রাকসু নির্বাচনের জন্য উপযোগী আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা যে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যারা আছেন, আমরা যারা ছাত্র লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন হচ্ছে, আমরা কিন্তু দীর্ঘদিনের চাওয়া পাওয়া আমাদের রাকসু। সে জায়গা থেকে আমি মনে করি না রাকসু নির্বাচন পেছানোর বা কোনো জায়গা আছে। একটি সুন্দর প্ল্যাটফর্ম আছে, এখন রাকসু করার মতো পরিবেশ আছে। ধন্যবাদ গোলাম কিবরিয়া। আমি কথা বলবো এখন রাজশাহীর রাকসু নিয়ে। আপনি আন্দোলন করছেন, আন্দোলন মঞ্চের সমন্বয়ক আপনি কি মনে করেন যে ঢাকার যে নির্বাচন হয়েছে ডাকসুর, সেটা কেমন হয়েছে আর রাজশাহীর পরিবেশটি কেমন আছে? ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন হলে মানে আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি করা ছিল, সেগুলো মেয়েদের হলে তারা উদ্ধার করেছে এবং এই নির্বাচনে কারচুপি সরাসরি তারা দেখিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রার্থীর উপর সরকার দলের ছাত্র সংগঠনের তারা হামলা করেছে, ধাওয়া পাল্টা দেওয়া, এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, যার কারণে আমরা ওটা পুরোপুরি ফেয়ার নির্বাচন আমরা বলতে পারি না। কিন্তু রাজশাহীতে আমরা বিশ্বাস করি যে রাজশাহী প্রশাসন এবং এখানকার ছাত্রলীগের অবস্থান এবং সহ অবস্থান সবগুলো মিলে আমরা ডাকসুতে যে সমালোচিত নির্বাচনটা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম নির্বাচন হবে না। এবং ডাকসুতে দেখা যাচ্ছে ভিপি পদে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিন্তু এক কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না, কারণ তার কোনো প্যানেল নির্বাচিত হয়নি। এর মাধ্যমে আসলে অবস্থা যেটা আছে এটা কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয়। তো আমরা প্রত্যাশা করি যে এই নির্বাচনটা যদি একটা ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন হতো তাহলে এই অচল অবস্থা ভাঙা সম্ভব হতো এবং রাজশাহীতে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়ে আমরা এই অচল অবস্থার পরিবর্তন করতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখি। গোলাম কিবরিয়া বলছিলেন ছাত্রলীগ সভাপতি যদি ফেয়ার ইলেকশন না হতো তাহলে নুরুর আসতো না, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন না যেটা ভালো নির্বাচন হয়েছে? এখন যারা নুরুকে ভোট দিয়েছে অবশ্যই তার প্রার্থী যিনি জিএস নির্বাচন করেছে রাশেদ তাকে ভোটটা দিত, তাহলে যিনি নুরুকে ভোট দিয়েছে অবশ্যই তিনি রাব্বানিকে ভোট দেওয়ার প্রশ্ন ওঠে না। আবার যিনি রাব্বানিকে ভোট দিয়েছেন ছাত্রলীগের প্যানেল থেকে অবশ্যই ভিপি হিসেবে শোভনকে ভোটটা দিত। সুতরাং এখানে প্রশ্ন থেকেই যায় যে একটা প্যানেল নির্বাচন করলে সেখানে একজন জিতলো বাদ বাকি কেন জিতলো না, এবং ছাত্রলীগে যদি পূর্ণভাবে আস্থা রাখতো তাহলে নুরু এখানে আসতে পারতো না, এখানে প্রশ্নটা থেকেই যায়। ফিদেল মনির, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক, আপনি কি মনে করছেন রাকসু নির্বাচন কেমন হবে আগামীতে? গতকাল ডাকসু নির্বাচন হয়েছে, তো গতকাল 11 মাস আমি মনে করি ডাকসু আত্মহত্যা করেছে। আর রাকসু আত্মহত্যা করবে, সে যদি ডাকসুর মতো যদি নাটকীয়ভাবে এখানে রাকসু নির্বাচন হয় তাহলে রাকসু আত্মহত্যা করবে অগ্রিমভাবে। তো সে জায়গাতে আমাদের দাবি থাকবে যে যে ভোট কেন্দ্র যে হলে দিয়েছে এটা অবশ্যই দেখেছেন কিভাবে হলের ব্যালটটা উদ্ধার করেছে। তো এখানে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যেটা বলা হচ্ছে গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সব গণতন্ত্র পর্যন্ত অবলম্বে ধ্বংসের পথে এখন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যদি আমরা হলকে মানে ভোট কেন্দ্র যদি হলের বাইরে নিয়ে আসি এবং একাডেমিক ভবন স্থাপন করি, আমার মনে হয় সেটা ডাকসুটিতে রাকসু একটু ভালো হবে এবং সেটা প্রত্যাশা করি। আর বর্তমানে আমাদের যারা ক্যাম্পাসে যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককাল এবং অতীতকাল থেকে এখানে একটা সাম্প্রদায়িক শক্তি বীজ রূপায়িত। এখন সেই বীজ কিভাবে প্রশাসন ট্যাগেল দিবে বা আমরা কি করব বা ছাত্রলীগ বা আমরা যারা বাম সংগঠন করি বা যারা আরও প্রগতিশীল মনে আছে সেই জায়গাতে আমরা কাজটা কি করবো, এটা অবশ্যই আমাদের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত যে এটা অবশ্যই এখানে রোধ করে এবং সুষ্ঠু হলে ভোট কেন্দ্র বাতিল দিয়ে একাডেমিক ভবন স্থাপন করে ভোট কেন্দ্র হবে। ধন্যবাদ আপনাকে ফিদেল মনির। আমরা কথা বলছিলাম রাজশাহীর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে। তো শোভন, শুনছিলেন আপনি
সৌরভ, আমরা একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে ফিরে এসে এই নিয়ে আরো আলোচনা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যে বিষয়গুলো অত্যাবশ্যকীয় সেগুলো কতখানি সেখানে নিশ্চিত করা গেছে সেই বিষয় নিয়েও ছাত্র নেতারা নিশ্চয়ই বলবেন। ফিরছি কিছুক্ষণের মধ্যে। সহকর্মী সৌরভ হাবিব এবং আলাউদ্দিন মিয়া আছেন আমাদের সাথে, নিশ্চয়ই পাবো আপনাদেরও। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। ডাকসু নির্বাচন সেই অচলায়তন ভাঙল কিনা, যে অচলায়তনের আগরে নিগড়ে বন্দী ছিল বাংলাদেশের সকল ছাত্র সংসদ নির্বাচনগুলি, এবং কি বার্তা নিয়ে এলো সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী সৌরভ হাবিব আছেন, তার সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতৃত্ব দানকারী নেতারা আছেন। রংপুর কারমাইকেল কলেজ থেকে ছাত্র সংসদের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবারও সৌরভ হাবিবের কাছে ফিরে যেতে চাই। সৌরভ, আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে গতকালের সারাদিনের পরিস্থিতি, তারপর রাতের ফলাফল ঘোষণা এবং আজকে সকালবেলাও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের অশান্ত অবস্থা বিরাজ করছিল, কিন্তু সবশেষ আমরা দেখেছি ছাত্রলীগের সভাপতি যিনি পরাজিত হয়েছেন তিনি কিন্তু স্বাগত জানিয়েছেন নুরুল হক নুরুকে, এবং দুজনকে আমরা করমর্দন করতে দেখেছি, আলিঙ্গন করতে দেখেছি। সুতরাং আমরা আশা করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থার একটা পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার চারপাশে যারা আছেন তারা বলছিলেন বিভিন্নভাবে এটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য খুব জরুরি, যেটি রাজনৈতিক সহাবস্থান, প্রশাসনের নিরপেক্ষতা এবং সাধারণ ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষা, সেগুলো নিশ্চিত কিনা সেটি আরও একবার জেনে নিতে চাই খুব সংক্ষেপে। কথা বলছিলাম, আমার সঙ্গে ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্র জোট এবং রাকসু আন্দোলন মঞ্চের 3 জন নেতা আছে, তাদের কর্মীরাও আছেন। তারা কিন্তু একটি আশঙ্কার কথা বারবার বলছেন যে এই ক্যাম্পাসটি যেহেতু সাম্প্রদায়িক শক্তির একটি পুরনো আতুরঘর বলা চলে, এবং ইসলামী ছাত্র শিবির কিংবা ছাত্রী সংস্থার একটা তৎপরতা কিন্তু এখানে বরাবরই ছিল এবং এখনো আছে, এবং তারা সেটাই বলছিলেন যে তারা কিন্তু নিজেরাও আশঙ্কা করছেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে যে কথাটি বলছিলেন যে এখানে যে ছাত্রী সংস্থার তৎপরতা, এটা আসলে কতটা মানে সাম্প্রদায়িক শক্তি রাকসু নির্বাচনের কতটা আসার আশঙ্কা আছে বলে আপনি মনে করেন? 2010 সালে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মীকে ফারুক হত্যার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিবির বিতাড়িত, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা শিবিরকে অপছন্দ করে, তাদেরকে হচ্ছে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে তাদের কুকর্মের জন্য। তারা যে বিভিন্ন সময় এই রক্তের রাজনীতি করে সেটা থেকে তাদেরকে বিতাড়িত করেছে, এবং এখন সে অবস্থান নেই। কিন্তু মেয়েদের হলগুলোতে আমরা কিছুটা আশঙ্কা বোধ করি, সেখানে হচ্ছে ছাত্রী সংস্থার একটা উৎপাত লক্ষ্য করা যায়, এবং এই বিষয়ে আমরা বরাবরই প্রশাসনের কাছে উদারত আহ্বান জানিয়েছি তারা যেন সেই বিষয়টা দেখে, কিন্তু প্রশাসনের কাছে আশানুরূপ কোনো রকমের ফল আমরা পাইনি। এই যে সাম্প্রদায়িক শক্তির যে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আপনাদের কোনো আপত্তি ছিল কিনা? অবশ্যই আমরা লিখিতভাবে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলাম যে কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং তারা কোনো সাম্প্রদায়িক শক্তি যেন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারে। তারপরে আমরা দেখেছি তারা গোপনে কমিটি দিয়েছে এবং প্রশাসনের সাথে তারা সংলাপও করেছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও প্রশাসন আমাদের দাবি উপেক্ষা করে তাদের সাথে সংলাপের আয়োজন করেছে। এর মাধ্যমে তাদেরকে সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নিয়ে আসা এবং তাদের কার্যক্রমকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। আমরা এটার বিরোধিতা করেছি এবং সামনে আমরা প্রতিহত করার চেষ্টা করব। এর সঙ্গে যারা প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে একত্রিত করে সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে রুখে দেওয়া যায় এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টাটা করব, কারণ এটা একটা গণতান্ত্রিক চর্চার জায়গা। এখানে কোনো সাম্প্রদায়িক চর্চা এটা হলে মানুষের যে স্বাধীনতা সেটা খর্ব হওয়ার আশঙ্কাটা থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো সাম্প্রদায়িক শক্তির চর্চা করার জায়গা আমরা মনে করি না যে তাদের কোনো রাইট থাকা দরকার বা আছে। ফিদেল মুনির, আপনার কাছে জানবো যে আপনারা আসলে কতটা ঐক্যবদ্ধ বা ঐক্য হতে পারে আপনাদের মধ্যে যে এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার ক্ষেত্রে? আচ্ছা, সাম্প্রদায়িক বলতে যেটা শব্দটা বলছেন সেটা আপাতত অর্থে আমি মনে করি আমরা প্রত্যেকটা যারা সংগঠন করি তারা প্রতিজনই সাংগঠনিক সম্প্রদায়। এখন কোন সম্প্রদায় বা কোন সাম্প্রদায়িক শক্তি, এটা কি ধর্মীয় সম্প্রদায় না প্রকৃতির সম্প্রদায় না সাম্প্রদায়িক, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল বা ধর্মকেন্দ্রিক যারা রাজনীতি করেছিল এবং ধর্মকে ব্যবহার করে মানুষকে বলুণ্ডিত পোষ করেছিল, আমরা এদেরকে বলতে সাম্প্রদায়িক। যেহেতু বাংলাদেশের চিন্তা চেতনা এবং অসাম্প্রদায়িক শক্তির সাথে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসামঞ্জস্যপূর্ণ, সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সাম্প্রদায়িক শক্তিকে বাদ দিয়ে যে সে যাই হোক, সে বিভিন্ন সংগঠনে হোক, সংগঠনের ভিতরে হোক, বিভিন্ন নামে নামে বিভিন্ন সংগঠন গঠন করে হোক,
এদেরকে চিহ্নিত করে সে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক রাজনীতিকে চিহ্নিত করে এটাকে বাদ দিয়ে একটা রাষ্ট্র নির্বাচন হবে, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যারা প্রগতিশীল সংগঠন করছি আমরা সবাই এক জায়গা থেকে কাজটা করে যাবো। ধন্যবাদ আপনাকে। আমরা এই ছোট্ট একটি প্রশ্ন জানবো গোলাম কিবরিয়ার কাছে। আপনারা শিবির উৎখাত করেছেন, বারবার এই কথাটি বলেন, ছাত্রী সংস্থার তৎপরতা কেন বন্ধ করতে পারছেন না? আর মেয়েদের হলগুলোতে আমাদের কিছু প্রবলেম, আমাদের হচ্ছে যেহেতু সেখানে মুভমেন্ট আমাদের কম, সেই জায়গা থেকে সেই জায়গাটা আমরা কাজ করতে আমাদের একটু প্রবলেম হয়। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা বারবার সহযোগিতা চেয়েছি, আশানুরূপ কোনো রকম সহযোগিতা পাইনি। এই কারণে হয়তো ছাত্রীদের সংগঠন আপনাদের এত দুর্বল কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়? না, আমি দুর্বল বলবো না, ছাত্রীদের সংগঠন একেবারে যে দুর্বল সেটা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে দীর্ঘদিনের একটা অচলায়তন কিংবা হচ্ছে ছাত্র শিবিরের যে উৎপাত, যেটা একটা সময় ছিল, সেখান থেকে হয়তো বা আমাদের ছাত্রী বোনরা তারা একটু দূরে থাকার চেষ্টা করতো। এখন আমাদের ছাত্রী বোনরা অনেক ছাত্রলীগের সঙ্গে, রাজনীতির সঙ্গে আছে। ধন্যবাদ আপনাকে। শোভন, শুনছিলেন এখানকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছিলেন, এখানকার ছাত্রলীগ বিভিন্ন সমস্যার কথা বলছেন ঠিকই সৌরভ, তারপর আমরা আশাবাদী হতে চাই এই সমস্যাগুলোর একটি সমাধান হবে, রাকসু নির্বাচন হবে নিশ্চয়ই। আমরা রংপুরে চলে যেতে চাই। আলাউদ্দিন মিয়া আছেন, তিনি কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি। আলাউদ্দিন মিয়া, আপনি কি বলবেন যে এখনকার রংপুরের কারমাইকেল কলেজের বাস্তব প্রেক্ষাপট আসলে এরকম একটি ছাত্র সংসদ নির্বাচনের জন্য কতখানি প্রস্তুত, সেই খোঁজ খবর কি রয়েছে আপনার কাছে? কিংবা ছাত্র সংসদ নির্বাচন হতে গেলে যে বিষয়গুলি খুব জরুরি, সেই সহ অবস্থান, সেই সহমর্মিতা কি কারমাইকেল কলেজে রয়েছে কিনা? আবারও আপনার অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনার জন্য ডিবিসির কাছে আমি অবহিত করতে চাই, কারমাইকেল কলেজের ছাত্র সংসদের আমি ভিপি ছিলাম দুবার, 81, 82, 83, 84। আমার সাথে সাধারণ সম্পাদক ছিলেন, অর্থাৎ জিএস ছিলেন বিচারপতি ইনায়েতুর রহিম। সেই আলোকে এবং সেই রক্তের টানে আমি প্রায় কারমাইকেল কলেজ যাই। আমার আত্মবিশ্বাস এবং আমি মনে করি ইট ইজ দি গ্লোরিয়াস টাইম ফর দি কারমাইকেল কলেজ স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন, এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে দেখানো একটা নির্বাচন করা সম্ভব কারমাইকেল কলেজে, সে পরিবেশ বিদ্যমান। 1, 2 হলো কলেজ কর্তৃপক্ষ যারা আছেন তারা গতকালকের ডাকসু নির্বাচনের অভিজ্ঞতায় তারা কতটুকু অভিজ্ঞতা হলেন এবং কতটুকু তারা সাহস করবেন, প্রশ্নটা হলো এই জায়গায়। নাম্বার 3 হলো যে এখন যে ছাত্র নেতাদের যে আমি গুণাবলী দেখি, যে বৈশিষ্ট্যগুলি দেখি, আমাদের সময় আপনার ধারাবাহিকভাবে অন্তত 50 জন নাম বলতে পারবো আমি। ওবায়দুর রহমান ডাকসু জিএস ছিলেন, আসফউদ্দৌলা ভিপি ছিলেন, মাহবুব সাকাবন ভিসি ছিলেন, কারমাইকেল কলেজে এনায়েত ছিল, আমি ছিলাম, এবং আমার আগে আরও মাহমুদ হাসান খোকন ছিলেন, ওই এনায়েত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। এখন এই কোয়ালিটি এখন যে বিদ্যমান, সেই কোয়ালিটি সম্পর্কে আমার সন্দিহান যে তারা ছাত্র সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো যে গুণাবলী, যে তারপরও আমরা আলাউদ্দিন মিয়া আমরা আশা করতে চাই যে এখনকার ছাত্ররা আপনাদের সেই পদাঙ্কই অনুসরণ করবেন এবং নতুন করে একটি নতুন ছাত্র সংসদ নির্বাচন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন মিয়া, সৌরভ হাবিব এবং তার সাথে যারা ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয় নিয়ে থাকবো নিশ্চয়ই। ডিবিসির সাথেই থাকুন 24 ঘন্টা।